নমস্কার। হ্যানিম্যান মিশন গ্রুপে উপস্থিত সকল সদস্যদেরকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের মায়াজম পর্বের 4 নম্বর পর্ব আলোচনা হতে যাচ্ছে। এর আগে 3টি পর্ব আলোচনা হয়েছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর তপন কুমার ঘোষ স্যার। তিনি আজকে আলোচনা করবেন আমাদের সাইকোসিস মায়াজম। এর আগে আমাদের 3টে পর্ব হয়ে গেছে, আজকে 4 নম্বর পর্ব। স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করতে। এবং আরেকটি বিশেষ ঘোষণা, আলোচনার সময় আপনারা কেউ আনমিউট হবেন না, সকলে মিউট হয়ে থাকবেন। আলোচনা শেষের পরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, স্যার অবশ্যই উত্তর দেবেন। ধন্যবাদ। স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। দেখছি যে ক্রমশ সবাই ঢুকছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে সবাই চেম্বার বন্ধ করে এসে ঢোকে, তো ঢুকতে ঢুকতে 9:15 থেকে 9:30 হয়ে যায়। সে যাই হোক, আমরা আস্তে আস্তে আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের মায়াজম আলোচনা চলছে। আমরা আগের দিন তো সাইকোসিস নিয়ে আলোচনা করছিলাম। সাইকোসিসের অনেকগুলো বিষয়, অনেকগুলো মেন্টাল ক্যারেক্টার। আমরা মূলত তো এখন মেন্টাল ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি। প্রথমে সব মায়াজম গুলোর মাইন্ড নিয়ে আমরা আলোচনা করব। এবং সকলকে মনে রাখতে হবে এই মাইন্ড কিন্তু বিশাল জায়গা। আমরা বারবার বলে থাকি যে মনই হচ্ছে একজন ব্যক্তির নিজস্ব পরিচায়ক, এবং মানসিক লক্ষণগুলো কিন্তু তার নিজস্ব লক্ষণ। সেই জন্য মানসিক লক্ষণগুলো কিন্তু সবসময় গুরুত্ব পেয়ে থাকে। একটা কথা আমার হয়তো আগেই বলা উচিত ছিল, কিন্তু মানসিক লক্ষণগুলো যদি আমাদের কোনো রোগের লক্ষণ হয়, মানসিক লক্ষণগুলো যদি কোনো রোগের লক্ষণ হয়, তখন কিন্তু সেগুলোর গুরুত্ব অত মারাত্মক নয়। তার কারণ আমরা তো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। সেক্ষেত্রে কোনো মেন্টাল মানে মানসিক রোগের জন্য যদি তার কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণ কিন্তু সবসময় সেরকম ভাবে গুরুত্ব পায় না, কারণ সেটা হচ্ছে রোগের লক্ষণ। যাই হোক, আমরা সাইকোসিস সম্পর্কে যা বলেছিলাম জাস্ট একটু সামারাইজ করি। সাইকোসিস হচ্ছে ইনকোঅর্ডিনেটিং মায়াজম। যেমন তার মানে ফেসিয়াল এক্সপ্রেশনের সঙ্গে, কথাবার্তার সঙ্গে তার কাজের মিল থাকে না। সাইকোটিক পেশেন্টরা ভীষণ সাসপিসিয়াস হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। সাইকোসিস পেশেন্ট ভিন্ডিকটিভ হয়, মানে প্রতিহিংসা পরায়ণ হয়। সাইকোসিস পেশেন্ট কিন্তু খুবই ভুলে যায়। সিফিলিটিক পেশেন্টও ভোলে, এবং দুটো ভোলার মধ্যে আমরা একটা পার্থক্য নিরূপণ করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সাইকোটিক পেশেন্টের ভেতরে তাড়াহুড়ো ভাব দেখা যায়। সাইকোসিস পেশেন্টটা খুব জেলাস হয়, মানে হিংসুটে হয়। হ্যাঁ, সাইকোটিক পেশেন্টের ভেতরে আমরা বিভিন্ন রকম মানে এক্সটার্নাল গ্রোথ দেখতে পাই, যেমন ফাইব্রোসিস দেখতে পাই। হ্যাঁ, মানে সফট টিস্যু গ্রোথ দেখতে পাই, যেমন আঁচিল, জরুল, পিসিওডি, হ্যাঁ, নীল থিক, এই সবগুলো আমরা সাইকোটিক পেশেন্টের ভেতরে দেখতে পাই। আর কি বলেছিলাম যে সাইকোটিক পেশেন্টের সিমটম, মানে সাইকোটিক মানে যে সমস্ত রোগীগুলো থাকে তাদের বেশিরভাগ সিমটম গুলো শুরু বাদিকে হয়, বাদিক থেকে শুরু হয়ে
ডান দিকে যায়। যেমন আমরা থুজা বলেছিলাম, আমরা ল্যাকেসিস বলেছিলাম, আমরা মেডোরিনাম বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আর বলেছিলাম কি সাইকোটিক রোগীর যত ডিসচার্জ থাকে, হ্যাঁ, সেই ডিসচার্জ গুলো মানে একটা ফিসি ওডর থাকে, মানে আষ্টে গন্ধ থাকে। আর মানে ডিসচার্জ গুলোর কালারেরও একটা বিশেষ ক্যারেক্টার থাকে, মূলত গ্রিনিশ বা গ্রিনিশ ইয়েলো ডিসচার্জ। যে কোনো ডিসচার্জটা লিউকোরিয়া ডিসচার্জ হতে পারে, তার স্টুল হতে পারে, তার নেজাল ডিসচার্জ হতে পারে, একটা গ্রিনিশ টেন্ডেন্সি এসে যায়। হ্যাঁ, আচ্ছা, আর কি না, আর বলেছিলাম যে সাইকোটিক পেশেন্টরা মনে করে সে হয়তো কোনো অন্য শক্তির দ্বারা চালিত হচ্ছে, যেমন থুজাতে পাই, ল্যাকেসিসে পাই, বা তার দেহটা ভঙ্গুর হয়, দেহটা কাঁচ দিয়ে তৈরি, কিংবা তার দেহটা কোনো মানে ওই কাঠফাট দিয়ে তৈরি, এরকম মনে হতে পারে। যাই হোক, এই ক্যারেক্টার গুলোর কথা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। হ্যাঁ, এইবার আমরা নতুন করে যে আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে যে সাইকোটিক পেশেন্টের রাগ। সাইকোটিক পেশেন্টের রাগ কেমন? সাইকোটিক পেশেন্টরা কিন্তু রাগী এবং খিটখিটে হয়। হ্যাঁ, সে রেগে গিয়ে ঝগড়া করে এবং প্রতিহিংসা পরায়ণ হয়। আমরা বলেছিলাম আগে যে সাইকোটিক পেশেন্ট মানে ভিন্ডিকটিভ হয়, সাইকোটিক পেশেন্ট মিসিভাস হয়, মানে একটা প্রতিহিংসা বা অন্যের ভেতরে যে ক্ষতি করা, সেটা কিন্তু মানে রেগে গিয়ে বা ঝগড়া করে করতে পারে। হ্যাঁ, আচ্ছা, যদি সে কারোর উপর রেগে যায় একবার, হ্যাঁ, মানে বা যদি মনে করে যে কোনো ব্যক্তি তার উপর অবিচার করেছে, হয়তো অবিচার করেইনি, সে কিন্তু ভবিষ্যতে আর তার সঙ্গে মিশবে না, ঝগড়া হলেও মিশবে না, রেগে গেলেও মিশবে না। হ্যাঁ, মানে আমাদের একটা রেপার্টরি একটা রুব্রিক আছে, হ্যাট্রেড আনমুভড বাই অ্যাপোলজি। হ্যাট্রেড আনমুভড বাই অ্যাপোলজি অর্থাৎ মানে যদি সেই রোগীর কাছে যদি আমরা ক্ষমাও চেয়ে নেই, ক্ষমা চেলেও কিন্তু সেই রোগী একবার সাইকোটিক পেশেন্ট আর কিন্তু যার সাথে ঝগড়া হয়েছে তার সাথে মিশবে না এবং তার ক্ষতি করবার একটা প্রবণতা আসবে। আমরা সোরার আগের সময় বলেছিলাম, বা সোরা যখন ঝগড়া করে সেটাও বলেছিলাম যে সাইকোটিক পেশেন্টের থেকে সোরা কিন্তু অনেক বেশি ঝগড়ুটে হয়, অনেক বেশি ঝগড়ুটে হয়, কিন্তু সে ঝগড়া করলে কিছুক্ষণ বাদে ভুলে যায়, আবার যার সাথে ঝগড়া হয়েছে তার সাথে মিশবে, বরং তার ভেতরে এই জন্য অনুশোচনা জন্মাতে পারে। হ্যাঁ, অনুশোচনা জন্মাতে পারে সরিক পেশেন্টের ক্ষেত্রে, সরিক পেশেন্টের ক্ষেত্রে অনুশোচনা জন্মাতে পারে, কিন্তু সাইকোটিক পেশেন্টের অনুশোচনা তো জন্মাবেই না, সে শুধু সুযোগ খুঁজতে থাকে কিভাবে তার ক্ষতি করবে। কিভাবে তার ক্ষতি করবে। সাইকোসিস পেশেন্টের কিন্তু মানে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকতে পারে। হ্যাঁ, তবে আমরা দেখেছি যে সরিক পেশেন্টের প্রচন্ড বেশি অ্যাংসাস, সরিক পেশেন্টের অ্যাংজাইটি অনেক বেশি। হ্যাঁ, সরিক পেশেন্টের অনেক বেশি, সে সামান্য ব্যাপারে সে খুব অ্যাংসাস হয়ে পড়ে, খারাপ খবর হোক, তার শারীরিক অসুস্থতা হোক, সে কিন্তু প্রচন্ড অ্যাংসাস হয়ে পড়ে এবং সেটা সে প্রকাশ করতে থাকে, অন্যকে তা বলতে থাকে। হ্যাঁ, আর সাইকোসিসের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখতে পাই, যে সমস্ত ওষুধগুলো সাধারণত তার বেসটা সাইকোটিক, কিন্তু হ্যাঁ মানে বেশ কিছু মানসিক লক্ষণ সোরার মতো বেশ কিছু মানসিক লক্ষণ আছে। যেমন মেডোরিনামের কথা যদি আমরা উল্লেখ করি, মেডোরিনাম কিন্তু প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগতে থাকে, মেডোরিনামের মেন্টাল যখন পড়বেন দেখতে পাবেন সেখানে প্রচুর সালফারের লক্ষণ একদিকে যেমন রয়েছে, আর একদিকে তেমনি নেপটামিউরের লক্ষণ রয়েছে। নেপটামিউর লক্ষণ মানে মেডোরিনামে কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, মানে ভীষণ কাঁদে মেডোরিনাম। হ্যাঁ, এবং মানে
এইরকম যদি মানে পেশেন্ট হয়, বা যখন আমরা মানে সাইকোসিসের সঙ্গে অন্য মায়াজম গুলো মিলিত ভাবে থাকতে দেখি, যেমন ট্রাইমায়াজমেটিক যে সমস্ত মেডিসিন গুলো রয়েছে আমাদের, তার মধ্যে তো কয়েকটা মেডিসিন আমাদের ভীষণ ভাবে প্র্যাকটিস লাইফে কাজে লাগে। সব মেডিসিন তো প্র্যাকটিস লাইফে কাজে লাগে না, কিন্তু মিক্সড মায়াজম মেডিসিনের মধ্যে যেমন আমাদের কার্সিনোসিন, আমাদের লাইকোপোডিয়াম, আমাদের স্টাফিসেগ্রিয়া এই মানে বা ক্যালকেরিয়া কার্বো রয়েছে। এই যে মিক্সড মায়াজমেটিক মেডিসিন বা ট্রাইমায়াজমেটিক মেডিসিন যে কটা নাম আমি বললাম, এদের ব্যবহার কিন্তু ভীষণ ভাবে বেশি, এবং এই মেডিসিন গুলো যদি বক্সে না থাকে তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিস করা খুব কষ্টকর হয়ে পড়ে। সেই জন্য এই কার্সিনোসিন, লাইকোপোডিয়াম, স্টাফিসেগ্রিয়া বা ক্যালকেরিয়া কার্বের মতো ডিপ ট্রাইমায়াজমেটিক মেডিসিন গুলো আপনার একদম 30 থেকে শুরু করে সিএম পর্যন্ত বক্সে থাকা বাঞ্ছনীয়। একের পর এক চেঞ্জ মানে মানে পাল্টাতে একটা সময় দেখা যায় 30 থেকে শুরু করেছিলাম, সিএম এ গিয়ে শেষ হয়েছে। বহু পেশেন্টকে আমরা দেখেছি। হ্যাঁ, সেই জন্য এই ট্রাইমায়াজমেটিক এই কটা মেডিসিন কিন্তু সবাই বক্সে অবশ্যই একদম 30 থেকে বা শুরু করে শেষ পর্যন্ত রাখবেন, বা 50 মিলিসিমাল মনে করলে 50 মিলিসিমাল রাখবেন, কিন্তু এই ওষুধ কটা কিন্তু রাখার দরকার। একটা অদ্ভুত ব্যাপার যে ধরুন প্রচুর পরিমাণে মেন্টাল সিমটম রয়েছে নেট্টামিউরের, হ্যাঁ নেট্টামিউরের প্রচুর মেন্টাল সিমটম রয়েছে, অথচ তার যদি মানে পুরো মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে সেখানে সাইকোসিস রয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে এরকম সাইকোটিকের মেন্টাল সাইকোসিসের টোটাল সিমটম, অথচ নেট্টামিউরের মতো মানে মেন্টাল সিমটম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মেডোরিনাম বেশ ভালো কাজ করে। হ্যাঁ, মেডোরিনাম ভালো কাজ করে। আমি আবার এই মেন্টাল সিমটমের জন্যেই হয়তো মনে হচ্ছে মেডোরিনাম দেব, কিন্তু সেক্ষেত্রে নেট্টামিউর কিন্তু খুব ভালো কাজ করেছে। আমি একটা রোগীর উদাহরণ দেই, যে একটা পেশেন্ট এসছে, রিউমাটিক পেশেন্ট, হ্যাঁ রিউমাটিজম, তার ভীষণ ব্যথা, সারা শরীরে ভীষণ ভাবে ব্যথা। সে কিন্তু সাধারণ হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাননি, একদম বেশ ভালো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাচ্ছেন, এবং আমি জানি তিনি কিন্তু সত্যি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেন, মিনিমাম ডোজ দেন এবং ল অফ সিমিলিয়া মেনে চলেন। এরকমই একজন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট হচ্ছিল, এবং কি অদ্ভুত ব্যাপার, তিনি মেডোরিনামে প্রেসক্রিপশন করেছিলেন। হ্যাঁ, তিনি মেডোরিনাম প্রেসক্রিপশন করেছিলেন, রোগী অনেকবার দিয়েছেন তিনি মেডোরিনাম, ওই একটু ভালো থাকে আবার সিমটম গুলো আত্মপ্রকাশ করে, একটু ভালো থাকে আবার সিমটম গুলো আত্মপ্রকাশ করে, অর্থাৎ কিনা সে পুরো ভালো হচ্ছে না। আমি যখন কেস রেকর্ডিং করি, হ্যাঁ আমি যখন কেস রেকর্ডিং করবার পরে সত্যি তাই একে নেট্টামিউর এবং মেডোরিনামের মাঝামাঝি বসে রয়েছে, কিন্তু একটা সিমটম কিছুতেই সে রোগীর থেকে ছাড়া যাচ্ছে না। রোগীর মানে গ্রিফ ছিল, গ্রিফটা মারাত্মক। তার একটি 6-7 বছরের একটি সন্তান মারা যায়, হ্যাঁ কিন্তু এই যে সন্তানের মৃত্যুটাও কিন্তু সে যখন বলছে, ভীষণ হাসে রোগীটা, সন্তানের মৃত্যুটাও কিন্তু সে ওই হাসতেই বলেছে, হ্যাঁ হাসতে বলছে, অর্থাৎ কিনা লাফিং ওভার সিরিয়াস ম্যাটার। রেপার্টে যে রুব্রিকটা আছে আপনারা দেখেছেন, আপনারা জানেন যে লাফিং ওভার সিরিয়াস ম্যাটার, ওখানে কিন্তু একটা নেট্টামিউর কিন্তু খুব ভালো ওষুধ, তার ওইরকম একটা গ্রিফ আছে, এবং এই যে লাফিং ওভার সিরিয়াস ম্যাটার, আমি এটাকে কিন্তু ছাড়তে পারলাম না। আমি সেই জন্য তাকে কিন্তু আমি একদম নেট্টামিউর অনেক হায়ার পোটেন্সি দিয়ে শুরু করেছিলাম, একদম 10 mg দিয়ে আমি শুরু করেছিলাম।
কেন 10M দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ, যদি প্রথম কথা হচ্ছে যে রোগীর যদি ভাইটাল ফোর্স খুব উইক না থাকে, তার যদি ভাইটালিটি যথেষ্ট স্ট্রং থাকে এবং সেক্ষেত্রে যদি মানে ইনজুরির পেশেন্ট হয়, ইনজুরি মে বি মেন্টাল ইনজুরি অর্থাৎ মেন্টাল শক, অর ইনজুরি মে বি ফিজিক্যাল ইনজুরি, তাই না? ফিজিক্যাল উন মেন্টাল উন, এবং মানে এই উন্ডের ক্ষেত্রে কিন্তু সবসময় হায়ার পোটেন্সি খুব ভালো কাজ করে। সেই জন্য এইরকম কোন রোগের উৎস বা রোগটাকে যদি ডোমিনেট করতে থাকে কোনো মেন্টাল শক বা মেন্টাল গ্রিপ বা মেন্টাল গ্রিপ, মেন্টাল মানে শক আর কি, শক যদি বা মেন্টাল ইনজুরি যদি তাকে মানে প্রতিনিয়ত কন্ট্রোল তো করতে থাকে, বা ফিজিক্যালও যদি হয়, ফিজিক্যাল ইনজুরি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু হায়ার পোটেন্সি দেওয়া খুবই বাঞ্ছনীয়, হায়ার পোটেন্সি দিতে হয়। এমনকি ওই আপনার যদি সেরিব্রাল হ্যামারেজও হয়, সেরিব্রাল হ্যামারেজের মতো একটা মানে ফ্যাটাল অবস্থা, সেক্ষেত্রেও কিন্তু হায়ার পোটেন্সি দেওয়াটাই ভালো। এবং এই জন্য বক্সে কিন্তু এই মানে আমাদের এই সেরিব্রাল ইনজুরি এইসব ক্ষেত্রে আরো কয়েকটা ওষুধ রাখতে হয়। আমি যে ওষুধ, যেমন ইনজুরির জন্য আর্নিকা মাস্ট থাকতেই হবে, কস্টিকাম থাকতেই হবে, হ্যাঁ, আর্নিকা, কস্টিকাম, নেট্টামসার একদম সিএম পর্যন্ত হায়ার পোটেন্সি গুলো রাখতেই হবে। কখন কোন অবস্থায় রুগী আসবে তা আমাদের কিছু বলা যায় না। আমি একটি পেশেন্টের মানে পেশেন্টের নয়, পেশেন্টের বাড়ির দুঃসাহস, পেশেন্টের বাড়ির দুঃসাহসের কথা বলবো। হয়তো মানে আমার প্রতি অন্ধবিশ্বাস, সেটাও কারণ হতে পারে। আমি পেশেন্টের নাম ধরেই বলতে পারি। আমার মানে এখানে অনেক আমার ছাত্র যারা আছে তারা শুনে থাকবে বা দেখে থাকবে, পেশেন্ট পার্টিকেও দেখে থাকবে। তা সেই পেশেন্টের মানে ওইরকমই অ্যাটাক হয়, পেশেন্টকে অ্যাটাক হবার সঙ্গে সঙ্গে তার প্যারালাইসিস ফর্ম করে এবং তাকে হসপিটালাইজ করা হয়। পেশেন্টের ছেলে সেই সময় বাড়ি ছিল না, মানে পেশেন্টের ছেলে বাড়িতে এসে খবর পেয়ে সে হসপিটালে ছুটে গিয়ে বাবাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। হ্যাঁ, পেশেন্টের মানে হসপিটাল থেকে পেশেন্টকে ছাড়িয়ে নিয়ে আসে। আমি নামও বলে দিতে পারি, এখানে নাম বলে সে পেশেন্ট কিছু মনে করবে না। বাবুদা, হ্যাঁ, এখানে কৌশিক টৌশিক আছে কিনা জানি না, কৌশিক টৌশিক থাকলে বাবুদাকে চেনে। বাবুদার বাবার কথা, বাবুদা বাড়িতে নিয়ে এসে রাত 12টার সময় আমাকে বাড়িতে নিয়ে যায়। আমি গিয়ে সবকিছু দেখে, সমস্ত ব্যাপারগুলো দেখে আমি কিন্তু তাকে খুব হায়ার পোটেন্সিয়াল একদম সিএম কস্টিকাম দিয়েছিলাম। হ্যাঁ, তা কস্টিকামের সিমটম গুলো ছিল প্রথমত ট্রাইমায়াজমেটিক, কস্টিকাম কিন্তু ভালো ট্রাইমায়াজমেটিক, আরো কিছু মেন্টাল সিমটম ছিল পেশেন্টের, আর তার একটা মানসিক আঘাত পেয়েছিল। মানসিক আঘাত পাবার ফলে চিন্তা করতে করতে এরকম একটা অবস্থা হয়েছিল। আমি কিন্তু তাকে কস্টিকাম সিএম দিয়েছিলাম এবং রোগী কিন্তু তাতে দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, যদিও এটা কাম্য নয়, আমরা রোগীকে কখনোই অ্যাডভাইস করব না এরকম রোগীকে আপনার হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন, কারণ এ দাঁড়িয়ে গেছে, অন্যরা যদি দাঁড়াতে নাও পারে, সেই জন্য তাকে আগে সুস্থ করে না, তার যখন একটা আগের দিন আমরা মানে ওই মানে একটা স্থিতিশীল অবস্থায় যখন আসবে, স্থিতিশীল অবস্থায় একটু আসার পরে তার লাইফ এন্ডেঞ্জার কেটে গেল, তখন কিন্তু আমরা তাকে কনস্টিটিউশনাল ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবো। যাই হোক, এক্ষেত্রে হয়ে গিয়েছিল রোগী ভালো, বা হসপিটালে যাবার আগেও যদি আপনারা সঠিকভাবে বুঝে এরকম ওষুধগুলো দিতে পারেন, তাহলে কিন্তু রোগী ভালো হতে পারে। আচ্ছা, তাহলে আচ্ছা, যেটা বলছিলাম, শুরু করেছিলাম যে লাফিং ওভার সিরিয়াস ম্যাটার, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। হ্যাঁ, যে একটা সন্তানের মৃত্যুর কথা বলছে, সেটাও সে হেসে হেসে বলছে। হ্যাঁ, সেটাও সে হেসে হেসে বলছে,
এরকম সিমটমকে ছাড়া কিন্তু খুব কষ্টকর, এবং এই সিমটমই হচ্ছে আমাদের এলিমিনেটিং সিমটমস। হ্যাঁ, এলিমিনেটিং সিমটম অর্থাৎ এলিমিনেটিং মানে সাধারণ অবস্থায় এলিমিনেশন মানে বাদ দেওয়া, কিন্তু এখানে আমরা রেপার্টরি ভাষাতে বলবো, আমাদের হোমিওপ্যাথির ভাষাতে বলবো এলিমিনেশন মানে রেখে দেওয়া। অর্থাৎ যে সিমটমটা দেখে বা যে সিমটমের একটা মেডিসিন দেখে অন্য সমস্ত মেডিসিন গুলোকে আমরা এলিমিনেট করব বা বাদ দেব, সেটাই হচ্ছে এলিমিনেটিং সিমটম। তাহলে যে লাফিং ওভার সিরিয়াস ম্যাটার, এই এলিমিনেটিং সিমটমটাকে আমি বাদ না দিতে পেরে আমি তাকে মেডোনিয়াম দিয়েছিলাম, এবং মেডোনিয়ামকেই রোগী ভালো হয়ে যায়। সেটা আমাদের এক ডাক্তারেরই মাসি, হ্যাঁ, আমাদের এক ডাক্তারেরই মাসি। সে ডাক্তার, আমাদের ডাক্তারকে আমাদের দমদম ইউনিটে সবাই চেনে। যাই হোক, আরেকটা কথা যে মানে অ্যাংজাইটি, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাংজাইটি গুলো আসে হার্টের জন্য, হার্ট ডিজিজের জন্য ভীষণ ভাবে অ্যাংজাইটি আসে, এবং যেটা আমরা শরিক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি ভীষণ অ্যাংজাইটি। হ্যাঁ, কিন্তু আমরা আগেই বলেছি যে শরিক পেশেন্টের হার্ট কিন্তু ভীষণ ভালো থাকে। শরিক পেশেন্টের হার্ট ভালো থাকার জন্য সোরা কিন্তু লং লাইফ এনজয় করে, হ্যাঁ, লং লাইফ এনজয় করে। আবার আমি অনেকগুলো পেশেন্ট দেখেছি টাইম অ্যাজমেটিকও কিন্তু বেশ লং লাইফ মানে এনজয় করে। আমি আমি পরের কেসটা বলবো, পরে আমরা যখন কেস নিয়ে আলোচনা, আমি একটা অদ্ভুত কেস বলবো যে মানে টাইম অ্যাজমেটিক পেশেন্ট, 90 বছর বয়স, কি সুন্দর ওষুধে দাঁড়াচ্ছে। আমার কাছে কেসটা কেসটা নেই আজকে, ওরা আমার কাছে সেকেন্ড ভিজিট করেছিল। হ্যাঁ, কি অদ্ভুত, আমি অবাক হয়ে গিয়েছি। যাই হোক, আমরা পরে সুযোগ করে কেসটা নিয়ে আলোচনা করবো। কেসটা খুব ইন্টারেস্টিং কেস, এবং টাইম আয়াজম ব্যাখ্যা হয়ে যাবে। যাই হোক, তাহলে এই যে হার্ট সাইকোসিস পেশেন্টের কিন্তু হার্টের রোগটা ভীষণ বেশি থাকে। হ্যাঁ, এই জন্য মানে সাইকোটিক পেশেন্ট গুলো কিন্তু হঠাৎ হঠাৎ মরে যায়, না বুঝতে পারলে কিন্তু হঠাৎ তার মরে যায়। কিন্তু এই জন্য এই যে হার্টের রোগ জানা সত্ত্বেও সাইকোসিস পেশেন্টের ভেতরে তেমন কোনো আমরা অ্যাংজাইটি দেখতে পাই না। আর সাইকোসিসের হার্টের ডিজিজটা বেশিরভাগই থাকে ভ্যালভুলার ডিজিজ, ভালভের রোগটাই বেশি ওদের ভেতরে থাকে। ওদের ভেতরে ভালভের রোগটা বেশি থাকে। আর শরিক পেশেন্টের যে হার্টের যে অ্যাংজাইটিটা থাকে, আমার ঠিক মনে নেই আমি সোরার অ্যাংজাইটি আলোচনা করতে গিয়ে বলেছি কিনা, যে শরিক পেশেন্টের ভীষণ ভাবে প্রচুর গ্যাস হয়, ওদের বদহজম হয়। শরিক পেশেন্টের এই যে গ্যাস হবার জন্য, বদহজম হওয়ার জন্য গ্যাসের যে নেচার, উপরের দিকে প্রেসারাইজ করে, উপরের দিকে প্রেসার দেয়। আমাদের ডায়াগ্রামের উপরেই তো হার্ট বসে আছে, এবং সোরার নেচার যে সে মানে উপরের দিকে চাপ দেয়, চাপ দেওয়ার পর সে একটা হার্টের উপরে তার একটা চাপ পড়ে বা একটা কষ্ট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু সোরার জেনারেলি ওই রকম হার্ট অ্যাটাক খুব কম দেখা যায়। হ্যাঁ, ওই গ্যাসের প্রবলেমের জন্যই কিন্তু তার একটা কার্ডিয়াক গ্যাস্ট্রালজিয়া ফর্ম করে। সেখানে কিন্তু রোগীরা ভীষণ অ্যাংজাইটিতে ভুগতে থাকে। কিন্তু সাইকোসিস পিওর সাইকোটিক পেশেন্ট, তার সঙ্গে যদি সোরা না মিশে থাকে বা টাইম অ্যাজমেটিক না হয়, তাহলে কিন্তু অতটা অ্যাংজাইটি সাইকোটিক পেশেন্টের ভেতরে আমরা দেখতে পাই না, যদিও সে হার্টের পেশেন্ট। সাইকোটিক পেশেন্টের ভয় কেমন? হ্যাঁ, আর এই কতগুলো জিনিস, হ্যাঁ, আমরা যখনই কেস রেকর্ডিং করি না কেন, তার রাগ, হ্যাঁ, তার ভয়, এইসব গুলো কিন্তু আমাদের অতি অবশ্যই নিতে হয়। তার ভয়টা কেমন, সে কেমন ভয় পায়, এটা কিন্তু রোগীর ভয় কেমন, আচ্ছা আপনার ভয় কেমন, হ্যাঁ, আমাদের জিজ্ঞেস করতে হয় যে ভয় কেমন। বাচ্চা নিয়ে এসছে, আচ্ছা বাচ্চাটা সাহস কেমন, সে রোগী হয়তো বলছে ভীষণ দুঃসাহস, একটু ভয় নেই, অন্ধকারে থাকবে, অন্ধকারে ঘর থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ, কোনো ভয় নেই। ভয় ডর কাকে বলে সে জানে। এবার রুগীও নিজে বলে না ডাক্তার আমার কোনো ভয় ডর নেই, আমাকে বলুন না কেন। ও রুগী বলে আমি মাঝরাতে শ্মশানে ঘুরে আসবো, একা একা শ্মশান পার হয়ে যাব। হ্যাঁ, এটা কিন্তু সাইকোটিক পেশেন্টের একটা নেচার, এবং এরা কিন্তু একটু বেশ নিরিবিলিতে থাকতে পছন্দ করে। হ্যাঁ, এরা নিরিবিলিতে
একাকিত্বটাও পছন্দ করে। আর কিন্তু দেখুন লাইকোপোডিয়ামের মতো পেশেন্ট, সে তার কি নেচার আমরা দেখতে পাই। লাইকোপোডিয়াম তো টাইম ম্যাজমেটিক, সেখানে যেমন সোরা রয়েছে তেমন সাইকোসিস রয়েছে। সে তার ঘরের মধ্যে লোকজন পছন্দ করে না। হ্যাঁ, আর লোকজন কেমন পছন্দ এটা কিন্তু প্রতি পেশেন্টকে জিজ্ঞেস করা উচিত। আচ্ছা, আপনার লোকজন কেমন পছন্দ? কখনোই জিজ্ঞেস নয় যে আপনি কি একা থাকতে ভালোবাসেন না লোকজনের মধ্যে থাকতে খুব ভালোবাসেন। এটা কিন্তু আমাদের মানে লিডিং কোয়েশ্চেন হয়ে যায়। তাই আমরা জিজ্ঞেস করবো যে আপনি আপনার লোকজন কেমন পছন্দ করেন। হ্যাঁ, হয়তো অনেক সময় বুঝতে পারে না, সে হয়তো বলে আমি ভালো লোক পছন্দ করি। হ্যাঁ, ভালো, তখন হয়তো তাকে বলতে হয় যে লোকজনের মধ্যে থাকাটা পছন্দ করেন না একাকিত্বটা পছন্দ করেন। হ্যাঁ, দেখবেন সাইকোটিক পেশেন্টরা বলে সাধারণত আমি বেশি লোকজন হই হুল্লোড় গ্যাঞ্জাম পছন্দ করি না, একা থাকাটা পছন্দ করি। সুজাতে তো খুব জোরালো ভাবে এই সিম্পটম রয়েছে। আর যেখানে মিক্সড রয়েছে, যেমন লাইকোপোডিয়ামে দেখুন, সে বলবে যে ঘরে আমি একা থাকবো। সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্ন করতে হবে যে আচ্ছা, পুরো বাড়িটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে? বলে না ডাক্তার বাবু, আমি পুরো ফাঁকা বাড়িতে থাকতে পারবো, তাহলে কিন্তু আমি ভয় পেয়ে যাব। হ্যাঁ, আমি নিজের ঘরে একা থাকি, কিন্তু আশেপাশের ঘরগুলোতে কিন্তু বা বাড়িতে কিন্তু অন্য লোকজন থাকতে হবে। এইরকম আর কি আমরা সাইকোসিসের ভয় দেখতে, মানে এরকম আর কি নির্ভীক পেশেন্ট। সাইকোটিক পেশেন্ট কিন্তু নির্ভীক হয়, দুঃসাহস। এই আগের দিন বলেছিলাম না যে একটা বাচ্চা হয়তো অপরাধ করেছে। হ্যাঁ, একটা বাচ্চা, সাইকোসিসের একটা বাচ্চা অপরাধ করেছে। হ্যাঁ, সে কিছুতেই তার অপরাধ স্বীকার করতে চায় না। হ্যাঁ, সে হয়তো মিথ্যে কথাই বলে থাকে, না আমি কিছু করিনি, না আমি এই কাজটা করিনি। এরকম একটা নেচার কিন্তু সাইকোটিক পেশেন্টের ভেতরে দেখা যায়। কিন্তু সোরা হলে ভেঙে পড়ে, সে কেঁদে দেয়। সে হয়তো কেঁদেই দিল। হ্যাঁ, সে হয়তো বললো আমার ভুল হয়ে গেছে, আর করব না, আমাকে মেরো না। এইসব গুলো কিন্তু সোনার বাচ্চাগুলো বলতে থাকবে। আচ্ছা, আমরা এর আগে দেখেছিলাম যে মানে শরীর পেশেন্টের ভেতরে সুখ, দুঃখ, ভালোবাসা, হ্যাঁ, এগুলো কিন্তু ব্যাপকভাবে থাকে। এগুলো কিন্তু বেশ ব্যাপকভাবে থাকে। কিন্তু সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে সুখ, দুঃখ, হ্যাঁ, বা দয়া মায়া, এই সমস্ত বিষয়ের অনুভূতিগুলো সাইকোটিক পেশেন্টের কম। বরং বলবো, আচ্ছা, মানে আমরা তো দেখেছি যে সাইকোটিক পেশেন্ট সন্দেহপ্রবণ এবং হিংসুটাও তো বটে। সেই জন্য কি হয়, একটা খারাপ খবর তার কাছে এলো, সেটাও কিন্তু সে হয়তো চট করে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, হ্যাঁ, সোরা যেমন চট করে বিশ্বাস করে নেবে, বিশ্বাস করে ভেঙে পড়বে, সাইকোসিসের কিন্তু সেটা হয় না। তাছাড়া সাইকোটিক পেশেন্ট তো চাপা স্বভাবের। হ্যাঁ, সাইকোটিক পেশেন্ট রিজার্ভ, সাইকোটিক পেশেন্ট চাপা স্বভাবের। সে এই চাপা স্বভাবের জন্য তার যে দয়া মায়া, সুখ দুঃখের অনুভূতি, এগুলো এই জন্য কিন্তু এগুলো বোঝা যায় না বাবু, মানে তেমন এদের ভেতরে আমরা পাই না। হ্যাঁ, বা যে বললাম যে কোনো একটা খারাপ খবর বা খুব একটা বেদনার্থক খবর, হ্যাঁ, সেখানেও কিন্তু সে অবিচল থাকে, মনকে শক্ত করে রাখতে পারে। হ্যাঁ, এইভাবে কিন্তু মানে সোরার মতো কিন্তু সাইকোটিক পেশেন্টের সুখ দুঃখ ইত্যাদি মানে অত মারাত্মক ভাবে আত্মপ্রকাশ করে না। নেক্সট আমরা আসছি যে ডিলুশন। হ্যাঁ, সাইকোটিক পেশেন্টের ডিলুশন, ডিলুশন বলুন, ইলুশন বলুন বা হ্যালুসিনেশন বলুন, এরা সবই তো ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত অনুভূতি। এরাই তো ডিলুশন, ইলুশন, হ্যালুসিনেশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সাইকোটিক পেশেন্ট মানে যদি সাইকোটিক পেশেন্টের মধ্যে ডিলুশন থাকে তাহলে কিন্তু চট করে সেটা ভাঙানো যায় না। তার এই যে ভ্রান্ত বিশ্বাস, এই ভ্রান্ত বিশ্বাস কিন্তু তার মধ্যে থেকেই যায় এবং
এই ভ্রান্ত বিশ্বাসের সঙ্গে মানে এই ডিলুশনের সঙ্গে যদি তার মানে সাইকোসিসের যে ডিলুশন তার সঙ্গে যদি সিফিলিটিকের লক্ষণ প্রকাশ পায়, সিফিলিস থাকে, তাহলে দুইয়ে মিলে জন্ম দেয় ফিক্সড আইডিয়ার। দুইয়ে মিলে জন্ম দেয় ফিক্সড আইডিয়া। হ্যাঁ, এবং মনে রাখতে হবে আমরা তো রেপার্টরি সলভ করতে প্রায় সকলেই অভ্যস্ত। এই রেপার্টরিতে কিন্তু ডিলুশন, ইলুশন বা হ্যালুসিনেশন বা ফিক্সড আইডিয়া আলাদা আলাদা ভাবে পাওয়া যায় না। দেখবেন যে সবকিছু একটি জেনারেল রুব্রিকের মধ্যে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে ডিলুশন। তাহলে ডিলুশন খুঁজে, তাহলে এইরকম আমাদের ভ্রান্ত বিশ্বাস প্রথম প্রথম অসুবিধা হয় যদি রেপার্টরি কাটতে যান। যেমন কেউ হিয়ার ভয়েস বা হিয়ারিং মিউজিক, ঘরের ভেতরে লোক নেই, ভেতরে সে তবু গান শুনতে, মনে হয় সে শুনতে পাচ্ছে ঘর থেকে কেউ গান করছে, লাইকোপোডিয়ামে এই লক্ষণটা আছে। হ্যাঁ, তাহলে এটা যদি আমার মনে না থাকে, আমি যদি না জানতে পারি, আমি চলে যাব ওই যে বললাম ডিলুশন, ইলুশন, হ্যালুসিনেশন, ফিক্সড আইডিয়া সবকিছু ডিলুশনের মধ্যে পাবেন। ডিলুশন জেনারেল রুব্রিক খুলুন, তারপরে একটু কষ্ট হবে, পরপর ঘাটতে ঘাটতে দেখুন সব একের পর এক পেয়ে যাবেন। হ্যাঁ, একের পর এক সব পেয়ে যাবেন। এটাও পেয়ে যাবেন যে মানে গান শুনতে চাইছে, বা ওই যে আমাদের সেই একটা সিমটম আছে না, পায়ের উপর দিয়ে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, পেয়ে যাবেন। ডিলুশনের খুঁজলে পেয়ে যাবেন, যদি মনে নাও থাকে, ইঁদুরের কথা যদি মনে না থাকে, ঠিক পেয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, তাহলে এইভাবে কিন্তু আমরা মানে ডিলুশন থেকে, সঙ্গে যদি সিফিলিটিক সিমটম থাকে, ডিলুশন থেকে জন্ম নেয় আমাদের এই যে ফিক্সড আইডিয়া। হ্যাঁ, ফিক্সড আইডিয়া সবকিছু কিন্তু আমরা ওই ডিলুশন রুব্রিকের মধ্যেই পেয়ে যাব। যাই হোক, মোটামুটি ভাবে আমরা সাইকোটিকের মানসিক লক্ষণগুলো আলোচনা করলাম। এইবার আমরা একটু লক্ষণগুলো তো পেলাম, তার সঙ্গে একটু মডালিটিসটা দেখে নেই। মডালিটিসটা আমাদের একটু দেখা দরকার আছে। হ্যাঁ, মডালিটিসটা কি রকম? মডালিটিসটা কি রকম? মডালিটিস হচ্ছে, প্রথমেই আমরা অ্যাগ্রাভেশনের কথাটায় আসি। সাইকোটিক পেশেন্টের সে মানে রিলিভ বা অ্যাগ্রাভেশন বাই রেস্টে কিন্তু সাইকোটিক পেশেন্টের সমস্ত কষ্টগুলো বেড়ে যায়, এবং মানে মোশন বিগিনিং এ সাইকোটিক পেশেন্টের অ্যাগ্রাভেশন। মোশন বিগিন বলতে সে চলতে শুরু করেছে, একটু সবেমাত্র হাঁটতে শুরু করেছে, এবং হাঁটার শুরুতে তার কিন্তু প্রচন্ড ব্যথা। মানে আপনার ব্যথাটা কখন পায়? ও ডাক্তার বাবু বলবেন না, পায়ের গোড়ালিতে বা পায়ে এত ব্যথা, আমি সকালে উঠে বিছনা থেকে নেমে হাঁটতে পারি না, একটু বসে নেই, তারপরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলাফেরার পরে আমার ব্যথাটা কমতে থাকে। তাহলে এটা হচ্ছে কিন্তু একটা সাইকোটিকের পেশেন্টের নেচার। আর কি না, ওই যে মানে বললাম যে রেস্ট অ্যাগ্রাভেশন। এবং এই জন্যই দেখতে পাবেন, আমরা যদিও বলে থাকি সিফিলিটিকের প্রবলেম গুলো রাত্রবেলায় বাড়ে, এবং সাইকোসিস পেশেন্টেরও কিন্তু কষ্ট রাত্রবেলায় বাড়ে। কেন বাড়ে? কারণ রাত্রবেলায় সে ঘুমিয়ে থাকে, বিশ্রামে থাকে। যেহেতু তার বিশ্রামে আরাম, সেই জন্য সারা রাত ঘুমোচ্ছে, সকালে উঠে তার ব্যথা বেদনা গুলো সে ওই রেস্টের জন্য বাড়ছে। আর সিফিলিস হলে রাতে বাড়ে, মানে ওই যে সানসেট টু সানরাইজ, এটা হচ্ছে সিফিলিসের নেচার। কিন্তু ওই মানে যে রাতে বিশ্রামের জন্য বাড়ছে, সেটা কিন্তু আমাদের নয়। আর কি মানে সাইকোটিক পেশেন্টের মুন ফেজ অ্যাগ্রাভেশন। মুন ফেজ বলতে যে নিউ মুন অ্যাগ্রাভেশন, ফুল মুন অ্যাগ্রাভেশন, পূর্ণিমা অমাবস্যাতে, পূর্ণিমা অমাবস্যা একাদশী, হ্যাঁ, এতে কিন্তু সাইকোটিক পেশেন্টের কষ্টগুলো, সে যে কষ্টই হোক না কেন, তার কষ্টগুলো কিন্তু বাড়তে থাকে। সাইকোটিক পেশেন্টের কষ্টগুলো ওয়েট ওয়েদারে বাড়তে থাকে। সাইকোটিক পেশেন্টের
কষ্টগুলো ওয়েট ওয়েদারে বাড়ে। হ্যাঁ, স্যাঁতসেঁতে ওয়ার্ম ওয়েট ওয়েদারে বাড়ে। হ্যাঁ, শুধু ওয়ার্ম ওয়েট ওয়েদার না, কোল্ড মানে ওয়েট ওয়েদারেও বাড়ে। যেমন মেডোরিনামের ক্ষেত্রে ওই মানে ওয়ার্ম ওয়েট ওয়েদারে বাড়ে, কিন্তু আমরা দেখেছি যে যদি পেশেন্ট সুজার হয়, সুজার পেশেন্ট কিন্তু মানে ওই মানে কোল্ড ওয়েট ওয়েদারে কিন্তু সুজার কষ্ট বাড়তে থাকে। ড্যাম্প ওয়েট ডোয়েলিং অ্যাগ্রাভেশন, ড্যাম্প ওয়েট ডোয়েলিং, যারা ড্যাম্প স্যাঁতসেঁতে জায়গায় বাস করে তাদের কিন্তু তারা যদি মানে তাদের কিন্তু কষ্ট তো বাড়ে, আর সাইকোটিক পেশেন্ট হলে তো কোনো কষ্টই কোনো কথাই নেই, তার রোগ ভোগ কিন্তু ভীষণ ভাবে বেড়ে যেতে পারে। হ্যাঁ, তার রোগ ভোগ কিন্তু ভীষণ ভাবে বেড়ে যেতে পারে। কিরকম যে আপনারা সবাই মেডোরিনাম পড়েছেন, আপনারা ডালকামারা পড়েছেন। হ্যাঁ, এই যে মেডোরিনাম, ডালকামরা, আপনারা নেট্টারসাল পড়েছেন, তারা কিন্তু এই ড্যাম্প ওয়েট ডোয়েলিং এর জন্য কিন্তু তাদের রোগ ভোগ বেড়ে যায়। হ্যাঁ, এবং ডালকামরা কিন্তু একটা খুব ভালো ডিপ সাইকোটিক মেডিসিন, বাতের ব্যথাতে তো ভীষণ ভালো ওষুধ। হ্যাঁ, আমি প্যারালাইসিসও সারতে দেখেছি এই ডালকামরাতে, তার অন্যান্য সিমটম গুলো মিল থাকার জন্যে। যেমন হাঁপানির পেশেন্ট গুলো ড্যাম ডোয়েলিং এ অ্যাগ্রাভেশন হয়, এবং ড্যাম ডোয়েলিং এ হাঁপানি পেশেন্টের অ্যাগ্রাভেশন হয়, তার বাতের ব্যথার অ্যাগ্রাভেশন হয়। সেই জন্য আসলে এগুলো তো মেইনটেইনিং কজ, এই যে ডোয়েলিংটা। হ্যাঁ, সেই জন্য কি করতে হয়, তাদের কিন্তু শুধু ওষুধ দিলেই হবে না, তার কিন্তু বাসস্থান পরিবর্তন করা দরকার। কিন্তু রুগী যদি তার বাসস্থান পরিত্যাগ করতে না পারে, হ্যাঁ, রোগী যদি তার বাসস্থান পরিত্যাগ করতে না পারে, তাহলে কিন্তু আপনি ওষুধ দেবেন, বারবার প্যালিয়েশন হবে, রোগীকে কিন্তু আপনি সারাতে পারবেন না। হ্যাঁ, কারণ ওটা হচ্ছে তার মেইনটেইনিং কজ। একটা আমাদের ডক্টর মহেন্দ্রলাল সরকারের একটা কেস বলে, আপনারা অনেকেই হয়তো কেসটা জানেন। ঠাকুরের চিকিৎসক, বইটার নাম হচ্ছে ঠাকুরের চিকিৎসক, ডক্টর মহেন্দ্রলাল সরকার উদ্বোধন পাবলিশার্স এর বইটা প্রকাশ করেছে, উদ্বোধন পাবলিশার্স এর। সেখানে একটা জমিদারের কথা আছে, তার এরকম অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, সর্দি কাশিতে সে ভুগতেই থাকে, কিছুতেই সারে না। তিনি তো খুব ভালো করে ট্রিটমেন্ট করছেন। তিনি কি করছেন, তিনি তখন বলছে আমি রুগীর বাড়িতে যাব, আপনার বাড়িতে যাব, একটু দেখবো। তিনি রুগীর বাড়িতে গেলেন, রুগীর বাড়িতে গিয়ে দেখলেন যে রুগীর ঘরটা দেখলেন, ঘরের ভেতরে দুটো মানে অনেক পুরনো তাদের পূর্বপুরুষের তৈলচিত্র ছিল, দুটো ছবি ছিল। ডক্টর সরকার বলছেন যে এই ছবি দুটোই হচ্ছে আপনার এই রোগের কারণ, আপনি ছবি দুটোকে এখান থেকে সরিয়ে দিয়ে ঘরটাকে ভালো করে হোয়াইট ওয়াশ করে দিন, বা আপনি নিজে ঘরটা চেঞ্জ করেন, আপনার রোগ সেরে যাবে। আসলে ওখান থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছিল, হ্যাঁ, ওই ছবিগুলো থেকে, যেটা তার রাইনাইটিসের কারণ। তাহলে মেইনটেইনিং কজকে তাকে সরিয়েই দিতে হবে। মেইনটেইনিং কজ থাকলে মানে হবে না। আর মানে মহেন্দ্রলাল সরকার কিন অবজারভার যাকে বলা হয়, মানে মারাত্মক অবজারভার ছিলেন। আর একটা পেশেন্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, সেই সর্দি কাশি নিউমোনিয়া পেশেন্ট রোগীর বাড়িতে গেছে দেখতে, দেখে থেকে এসে প্রেসক্রিপশনের উপরে প্রথমে লিখেছেন 1 গাড়ি খড় পাঠাইতে হইবে। হ্যাঁ, 1 গাড়ি খড় পাঠাইতে হইবে, তারপরে নিচে ওষুধ দিলেন। তা কম্পোজিশন খড় কেন? বলছে আরে দেখছিস না, ওর ঘরে চাল ফুটো, ওর ঘরের চাল ফুটো, ওর ঘরে জল পড়ছে, তাহলে যখন যদি জল পড়তেই থাকে ঘরে, ওর কি আর রোগ সারবে? সেই জন্য খড় লিখেছি, খড় দিয়ে তার ছাউনি দিতে হবে, আর তাকে ওষুধ খেতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের সবাই মাথায় রাখতে হবে যে মানে ওই মেইনটেইনিং কস্টটা আমাদের মানে দূর করতে হবে। হ্যাঁ, আবার যে কোনো সিমটমই হোক না কেন, মাথা ব্যথা হোক, হাতে পায়ে ব্যথা হোক, বা মনের ব্যাপার হোক,
সবই কিন্তু তার ওই রেস্টেই বেড়ে যাবে। হ্যাঁ, রেস্টে কিন্তু তার কষ্টগুলো বাড়তে থাকে। এরপর আমরা যখন আরো হয়তো মডাল লিস্টে আমরা আরো অ্যাগ্রাভেশন করবো, যখন ইন্ডিভিজুয়াল অর্গান গুলোর আমরা মানে লক্ষ্য নিয়ে আলোচনা করবো, হেডেক নিয়ে যখন আলোচনা করবো তখন দেখবো আমরা হেডেক কিসে কিসে আরাম হয়, এইভাবে আমরা পরে আলোচনা করব। অ্যামেলিওরেশন জেনারেল অ্যামেলিওরেশন কেমন বা কিভাবে হয়? সাধারণত প্রথমেই যে কথাটা বলবো, সাইকোটিক পেশেন্টের অ্যাবনর্মাল ডিসচার্জে মিউকাস মেমব্রেন থেকে যে ডিসচার্জ গুলো হয়, হ্যাঁ, অ্যাবনর্মাল ডিসচার্জে রোগী আরাম পায়। হ্যাঁ, অ্যাবনর্মাল ডিসচার্জ গুলোতে রোগী আরাম পায়, যেমন লিউকোরিয়াল ডিসচার্জ, যেমন ন্যাজাল ডিসচার্জ, হ্যাঁ, মানে যেমন এক্সপেক্টোরেশন বা গয়ের উঠলে পেশেন্ট কিন্তু রিলিফ পায়। হ্যাঁ, যেমন আমরা বহু রোগীর ক্ষেত্রে দেখতে পাই হেডেক রিলিফ বাই ন্যাজাল ডিসচার্জ। হ্যাঁ, আর ন্যাজাল ডিসচার্জ সাপ্রেসড হয়ে গেল আমাদের মাথার কষ্ট। আমি সবাইকে বলে রাখছি, এই যে সাপ্রেশন কথাটা বললাম, আজকে যারা আছেন আগামী শুক্রবারে হোমিও উদ্দীপনাতে যে আলোচনা হয় আমি ওখানে থাকবো, আলোচনা করব। ওখানে কিন্তু মানে ওদিনে আমি কিন্তু আলোচনা করবো সাপ্রেশন নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সবাই থাকেন, আপনারা সাপ্রেশন সম্পর্কে সঠিক, মানে সঠিক বলতে আমি যতটা জানি, হ্যাঁ, আমি তো কেউ সঠিক পুরোপুরি তো সব জানেন না, আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো আপনাকে বুঝাবার, আপনারা থাকবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আবার কিছু কিছু সাইকোটিক পেশেন্টের, আমি আগের দিন বলেছিলাম সে মেন্টাল ডিসচার্জ, প্রচন্ড কথা বলে সে আনন্দ পায়। হ্যাঁ, মানে কথা বলে আনন্দ পায়, খুব কথা বলে। জাম্পিং ফ্রম আইডিয়া টু আইডিয়া ল্যাকেসিসে যে পেশেন্ট বা স্ট্যামোনিয়াম যে প্রচন্ড বকবক করে, হ্যাঁ, মানে এই কথা বলাটা কিন্তু একটা মেন্টাল ডিসচার্জ। এতে কিন্তু রোগী বেশ আরাম বোধ করে কথা বলে। হ্যাঁ, এতে কিন্তু কথা বলে বেশ আরাম বোধ করে। আচ্ছা, আবার সাইকোটিক পেশেন্ট গুলোর যদি মানে স্কিনের উপরে ডিসচার্জ, যেমন ওয়ার্ডস, হ্যাঁ, বা যেমন কোন একটা ফাইব্রাস গ্রোথ, হ্যাঁ, আঁচিল বা এরকম ফাইব্রাস গ্রোথ, এই সমস্ত গুলো যদি বেরোয়, তাতেও সাইকোটিক পেশেন্ট আরাম বোধ করে। এবং সেই জন্য ট্রিটমেন্ট চলাকালীন যদি তার এইগুলো বেরোয়, তাহলে কিন্তু আপনারা মানে কিছু ভাববেন না। এই 1 মিনিট, একটু একটু অপেক্ষা করে। একটু টুলটা দে। এরকম রোগীর বেরোতে পারে। আমি গত রোববারে একটা পেশেন্টের কথা বলি। পেশেন্টটি আমার কাছে অনেকদিন বাদে এসছে, পেশেন্টের কোনো একটা সময় আমি তার হিমারয়েডস এর ট্রিটমেন্ট করতাম। হ্যাঁ, আমি হিমারয়েডস এর ট্রিটমেন্ট করতাম। হিমারয়েডস তার ভালো হয়ে গেছে বছর খানিক আগেই, আর কোনো আসেনি, 1 বছরের মধ্যে আমার কাছে আসেনি। রোববারে সে আমার কাছে এসছে, তার 2টো আঁচিল বেরিয়েছে। হ্যাঁ, 2টো আঁচিল বেরিয়েছে। কোথায় না, যতটা মনে পড়ছে রাইট নস্ট্রিল, সে কল্যাণ ভালো বলতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের বেশ কিছু জুনিয়র ডাক্তার এত সুন্দরভাবে এগোচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু প্রশ্ন করিনি, আমি তো বুঝে গিয়েছি। কল্যাণ আমাকে বলছে, স্যার আমি একটা প্রশ্ন করবো রুগীকে। নিশ্চয়ই করবে। কল্যাণ প্রশ্নটা করছে, আচ্ছা আপনার এই যে আঁচিল 2টো, এটা কি আপনার হিমারয়েডস ভালো পাইলস, তত হিমারয়েড পাইলস, আপনার কি পাইলস ভালো হবার পরে বেরিয়েছে না আগে বেরিয়েছে? রোগী বলল যে না, আমার কিন্তু পাইলসটা ভালো হয়ে গেছে,
আস্তে আস্তে এই আঁচিল দুটো বেরিয়েছে। বললাম তো খুব খুশি। হ্যাঁ, বলছে স্যার এটা কিন্তু ওর এক্সটার্নাল ডিসচার্জ হলো, ওর আঁচিল বেরিয়েছে। হ্যাঁ, এই জন্য রুগী ভালো আছে। আমার খুব আনন্দ লাগলো যে ওরা আমাদের পরবর্তী প্রজন্মের ডাক্তাররা যে এইভাবে শিখবার চেষ্টা করছে বা এগোচ্ছে, এটা কিন্তু সত্যি আমাদের কাছে খুব আনন্দদায়ক। যাই হোক, আচ্ছা, আর কিসে অ্যামেলিওরেশন? কন্টিনিউ মোশন অ্যামেলিওরেশন। সাইকোটিক পেশেন্ট যদি কন্টিনিউ মোশনের ভেতরে থাকে, হ্যাঁ, কন্টিনিউ মোশনের ভেতরে থাকে, তার কিন্তু আরাম হয়। ওই যে বললাম, সকালবেলা উঠে সে নড়তে পারছে না, চলতে পারছে না, একটু বসে নিল, তারপরে হাঁটতে 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 কোমর বেঁকিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কোমর সোজা হলো, হ্যাঁ, তার ব্যথাটা কমেছে। অর্থাৎ কন্টিনিউ মোশন অ্যামেলিওরেশন। এবং আমি বোধহয় এর আগে একটা কেস বলেছিলাম যে ক্যামোমিলের একটা পেশেন্ট বলেছিলাম। বারবার শুনলে কি আমাদের ব্যাপারটা আরো পরিষ্কার হয়, মনে থাকে, স্মরণে আসে। দেখবেন ন্যাশের লিডার্স ইন হোমিওপ্যাথিক মেডিকে যদি পড়েন, সেখানে ন্যাশেরও একটা কেস আছে, ঠিক ওই রকম একটা কেস আমি পেয়েছিলাম। কিরকম? পেশেন্ট রাত্রবেলায় উঠে রাস্তায় ঘুরে বেড়ায়, হেঁটে বেড়ায়। কেন না বাতের ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য। এখন তার সঙ্গে যদি সেই ক্যামোমিলার সিমটম গুলো থাকে, সেই প্রচন্ড রাগ, হ্যাঁ, প্রচন্ড রাগ, আর এই যে কন্টিনিউ মোশন অ্যামিলেশন হচ্ছে, দেখবেন। আচ্ছা, এবং মনে রাখবেন যে ক্যামোমিলা কিন্তু একটা ডিপ সাইকোটিক মেডিসিন। কারণ আমি বলেছিলাম সাইকোটিকের ডিসচার্জ গুলো গ্রিনিশ হয়, ক্যামোমিলার স্টুল গ্রিনিশ ও ডিসচার্জ গ্রিনিশ। ক্যামোমিলা ভীষণ রাগ, প্রচন্ড কিটকিটে, প্রচন্ড রাগ। তা ওই রকম মেজাজ ছিল সেই রুগীর ফ্যামিলি হিস্ট্রিতে বেশ ছিল সাইকোটিক, আর ওই রাত্রবেলায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই সবকিছুতে বেশ করে তাকে ক্যামোমিলাই দেওয়া হয়েছিল, এবং ক্যামোমিলাতে কিন্তু সেই বাতের রুগীটা ভালো হয়। হ্যাঁ, আর কিসে আরাম পায়? সাইকোটিক পেশেন্টরা কিন্তু প্রেসারে আরাম পায়। সাইকোটিকের অ্যাবডোমিনাল যে কলিক গুলো, যেটাকে বাংলায় শুলবেদনা বলা হয়, যারা বাংলা বই পড়েন তারা দেখবেন শুলবেদনা বলে বলা আছে। হ্যাঁ, মানে ব্যথাটা আসছে যাচ্ছে, তার সঙ্গে ওই বমি টমি থাকে, দেখবেন কলোসিনথিসের কথা যদি আমরা বলি, বা মেডোলিনামের কথা যদি বলি, তাতে কি হয়? পেশেন্ট বেন্ডিং ফরওয়ার্ড অ্যামেলিওরেশন। হ্যাঁ, মেনস্ট্রুয়াল পেইন হচ্ছে, রুগীকে চাচ্ছে আপনি কিভাবে আরাম পান, আপনার যে ব্যথাটা হচ্ছে, আরাম তো অবশ্যই আমরা সবসময় জানবো কিসে বাড়ে কিসে কমে। এই মডালিটিস কিন্তু সবসময় নিতেই হবে সব সিমটমের ক্ষেত্রে। ডাক্তারবাবু আমি পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকে, অর্থাৎ প্রেশার অ্যামেলিওরেশন। হ্যাঁ, প্রেশার অ্যামেলিওরেশন। হ্যাঁ, এই যে প্রেশার অ্যামেলিওরেশন, এই প্রেশার অ্যামেলিওরেশন কিন্তু আমাদের মানে সাইকোটিক পেশেন্টের একটা ধর্ম। এখানে অনেকেই আমাদের হোমিও উদ্দীপনাতেও থাকেন, এখানেও থাকেন। হোমিও উদ্দীপনাতে ডক্টর শুভ্র কাঞ্জিলাল একটা পেশেন্টের কথা বলেছিলেন, আপনাদের হয়তো অনেকের মনে আছে, যে পেশেন্টের ছিল ইনফেক্টিভ হেপাটাইটিস, তার বিলিরুবিন উঠে গিয়েছিল 24। হ্যাঁ, তার বিলিরুবিন উঠে গিয়েছিল 24। তা আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিল, পেশেন্টের অবস্থা খুব খারাপ। সুব্রত কেসটা ডিটেলস বলেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। সুব্রতর তো মনে থাকাই উচিত, সুব্রত, নবীন, কল্যাণ, এদের মনে থাকা উচিত, কারণ ওরা সেই আলোচনাতে ছিল। হ্যাঁ, তা আমাকে যখন নিয়ে যায়, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী পেশেন্টকে বাইরে বের করে দিয়েছে। পেশেন্ট পেটের উপরে শুয়ে আছে, তার মুখের থেকে রক্তের লালা ঝরছে। হ্যাঁ, রক্তের লালা ঝরছে ওই রকম। তবে তার হাতটা ছিল কিন্তু রাইট অ্যাবডোমেনের রাইট সাইডে চেপে। পেশেন্টের সেরকম সেন্স নেই, তাও ওইভাবে চেপে পেশেন্ট শুয়েছিল। হ্যাঁ, তা ওরকম রক্ত বেরোচ্ছিল। আমি তো এর বাইরে কিছু তেমন তার কাছ থেকে শুনতে পেলাম না। তবু আমি কেস রেকর্ডিং করলাম ফ্যামিলি হিস্ট্রি থেকে,
সব নিলাম, সমস্ত কিছু নিয়ে তার বৌমা বা ছেলে বা সকলের কাছ থেকে যা সিমটম পেলাম, তাতে দেখা গেল পেশেন্ট একটি সাইকোটিক পেশেন্ট, ডিপ সাইকোটিক, আর ওইভাবে চিত হয়ে শুয়ে আছে, লিভারের উপরে প্রেসার দিচ্ছে। আরো তার মানসিক লক্ষণ টক্ষণ যা শুনেছিলাম তাতে মেডোরিনাম মনে হয়েছিল, আমি মেডোরিনাম 200 দিয়েছিলাম। 10 দিন বাদে রুগীর অনেকটা বেটার। তা বেটার থাকাতে রুগী তখন তো চলাফেরা, মোটামুটি চলাফেরা করতে পারছে। বিলিরুবিনও 14-তে নেমে গেছে 10 দিন বাদে। আবার পরীক্ষা করানো হলো, রুগী বেশ ভালো আছে। তখন রুগীর জামাই, অ্যাকচুয়ালি রুগীর জামাই সূত্রে রুগী আমার কাছে এসেছিল। জামাই বলল যে ডাক্তারবাবু, আমার শাশুড়ি মা বলছিলেন একবার আপনার স্যারকে দেখাবার জন্য। অবশ্যই, কোনো আপত্তি নেই, আমি তো তাতে আনন্দ পাবো আমার স্যারকে দেখালে। তখন ডক্টর শুভ্র কাঞ্জিলাল, তপন কাঞ্জিলালের ছেলে, তপন কাঞ্জিলাল আমার স্যার, তপন কাঞ্জিলালের কাছে রুগীটা পাঠানো হয়। স্যার দেখে ঠেকে ফাইটাম দিলেন, এবং ওই মেডোরিনাম 200তেই রুগী দাঁড়িয়ে যায়। তাহলে ওই যে চিত হয়ে শুয়েছিল তার ওই যে সাইকোটিক বেস, তার হারিডনেস, তার আগের সময়কে আমি ওষুধটা দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে স্যারের কাছে ফাইটাম খেয়ে রুগী তো সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এইরকমই সাইকোটিক পেশেন্ট। আর আমি আগের দিনে, দেখুন কেমন সবকিছু রিলেটেড, মিলিয়ে নিতে হয়। আমি আগের দিনে কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফি 6th লেকচার থেকে একটা কথা বলেছিলাম আমার মনে নেই। হোমিও উদ্দীপনাতে বলেছিলাম না আমি আমাদের হ্যানিম্যান মিশনে বলেছিলাম, আমার মনে নেই। কথাটা ছিল যে ম্যান নিডস দ্য সেম কোর্স অফ ট্রিটমেন্ট দ্যাট হি হ্যাজ নিডেড ইন হিজ বয়হুড। মানে ছোটবেলায় যে ট্রিটমেন্ট ছিল সেই ট্রিটমেন্টই সে আবার চায়, যদি না তার সমস্ত, মানে এটা মনে রাখতে হবে যে যদি না তার মায়াজমেটিক অ্যাপ্রোচটা কেটে যায়, মায়াজমেটিক অ্যাপ্রোচ কেটে গিয়ে সাইকোসিস থেকে সোরায় চলে যেতে পারে, সোরা থেকে সিপিডিটিকে চলে যেতে পারে, কিন্তু মায়াজমেটিক অ্যাপ্রোচ যদি থাকে তা কিন্তু একই মেডিসিন তাকে দিতে হয়। সেই রুগী বহু বছর বাদে এই কয়েক মাস আগে আমার কাছে এলো, শেষে হাঁটু ব্যথা নিয়ে। তাকে আবার কেস রেকর্ডিং করা হলো, আবার দেখা হলো যে না, তার কিন্তু মেডোরিনামই রয়েছে, সে মেডোরিনামই চাইছে। আমি কিন্তু তাকে মেডোরিনাম দিয়েছিলাম। হ্যাঁ, আমি কিন্তু তাকে মেডোরিনামই দিয়েছি আর কি। তার ব্যথাটা কিন্তু এখন আবার ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা ব্যাপার দেখবেন যে এই যে শিশুরা গ্রোয়িং পেইনে ভোগে, হ্যাঁ, গ্রোয়িং পেইনে ভোগে, তাদের অনেককে বলতে শোনা যায় ছটফট করতে থাকে, টিপে দিতে বলে। মানে আচ্ছা, শুধু গ্রোয়িং পেইনে না, যে পেশেন্টটা পায়ে দড়ি বেঁধে রাখে, হ্যাঁ, আচ্ছা, এবং এই দড়ি বেঁধে রেখে শুয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের সব সাইকোটিক পেশেন্ট। সাইকোটিক পেশেন্ট এরকম দড়ি বেঁধে রাখে, দড়ি বেঁধে রেখে আরাম পায়, ব্যথার উপর শুয়ে আরাম পায়, ব্যথা চেপে রেখে আরাম পায়, বেন্ডিং ফরওয়ার্ডে আরাম পায়, হ্যাঁ, আবার কি হয় না কন্টিনিউ মোশনে আরাম পায়। যদি কোনো তার ওষুধ খেতে যদি তার কোনো ওয়ার্ডস বেরোয় বা কোনো ফাইব্রাস গ্রোথ কিছু হয়, তাতে রুগী ভালো থাকে। আর কখনোই চেষ্টা করবেন না যে ওষুধ খেতে খেতে তার আঁচিল বেরিয়েছে, সেই আঁচিলটাকে সাপ্রেস করবার চেষ্টা কিন্তু করবেন না। হ্যাঁ, তার যদি অন্য সিমটমস চলে গিয়ে থাকে, অপেক্ষা করুন, অপেক্ষা করে যদি দেখা যায় তখন যাচ্ছে না, তখন আবার তাকে অতি অবশ্যই ওষুধ দেব। আমি কিন্তু আমি যে পেশেন্টের কথা বললাম যে তার আঁচিল বেরিয়েছে, তার কার্সিনোসিনের ট্রিটমেন্ট চলছিল, আমি কিন্তু এইবারে তাকে, আগে তার কার্সিনোসিন 10 পর্যন্ত খেয়েছিল, এইবারে দেখে আমি বোধহয় তাকে কার্সিনোসিন 15 দিলাম। হ্যাঁ, কারণ এখন তাকে সেটাই দেওয়া উচিত, কারণ সে ওই জায়গাটাতে রয়েছে, ওই সিমটম গুলো নিয়ে রয়েছে। যাই হোক, আচ্ছা, যাই হোক, মোটামুটি ভাবে আমরা সাইকোসিসের মেন্টাল সিমটম এবং সাইকোসিসের
মানে মডালিটিস গুলো নিয়ে আলোচনা করলাম। এইবার আমি কি সিফিলিসের নেচার বা মেন্টাল সিমটম শুরু করতে পারি আজকে? এটা আমি উৎপল বা অন্যদের কাছ থেকে জবাব চাইছি। আপনারা বলুন তাহলে শুরু করবো, তাহলে আজকে আলোচনা এখানে শেষ করব। উৎপল কি করব? স্যার যদি আপনার এনার্জি থাকে তাহলে অবশ্যই করতে পারেন কিছুটা, মিনিট 20 মতো। আচ্ছা তাহলে আমি শুরু করি মিনিট 15 বলি, তারপরে অফ করবো, পরের বারে আবার বলবো। ঠিক আছে স্যার, আমার একটু উৎপলবাবুকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। উৎপলবাবু এইখানে স্যারের এই ক্লাসটা এখানে কেটে দেবেন, কারণ সাইকোসিস সিফিলিস একবারে আলোচনা হবে না, যখন ওটা রেকর্ডিংটা বেরোবে না তখন আর কি যারা নতুন শিখছেন তাদের একটু অসুবিধা হয়ে যাবে। তাই জন্য সোরা একটা আলাদা হয়েছে, সাইকোসিস একটা আলাদা হবে, সিফিলিস একটা আলাদা হবে, তাহলে সেক্ষেত্রে সবার বুঝতেও সুবিধা হবে। এই করলাম এখন স্যার